মিঠিজোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম নীলুর কেসটা কোর্টে চলছে, এক এক করে সাক্ষী সাবুত জোগাড় করে জেরা চলছে, কিন্তু কোনো তথ্য প্রমাণ সঠিক পাচ্ছে না, যার জন্য নীলু আর কান্তিভাইকে শাস্তি দেওয়া যায়। রায় বাচ্চা নিয়ে খুব ব্যস্ত, বাচ্চাটার জ্বর হয়েছে, বাড়িতে থাকতে চেয়েছে সিমরান, অফিস যাবে না, ছুটি নেবে, পছন্দ করছে না রায়, বলছে তোমার নতুন চাকরি, তোমার চাকরির দরকার, প্রথম থেকেই যদি এত ছুটি নাও তাহলে চাকরি আর থাকবে না। সেখানে চলে এসছে অনির্বাণ, বলছে তুমি কি বলতে চাইছো, ও বাড়িতে থাকলে তোমার বাচ্চার ক্ষতি হবে, কেন তুমি এরকম করছো। অনেক কথা শুনিয়ে দিয়েছে রায়কে, রায় বুঝতে পারছে না, মেয়েটাকেও অনেক আদর যত্ন করে বড় করতে চাইছে, ও যেহেতু প্রিম্যাচিওর বেবি, সেজন্য সবসময় ভয় ভয় থাকে। অনির্বাণ অনেক কথা বলে দিয়েছে, যেটা সিমরানও পছন্দ করলো না। সিমরান বলেছে যে আমি হাফ ছুটি নিয়ে চলে আসব। রায় বাচ্চাটাকে শুইয়ে মনে মনে চিন্তা করছে, আমি কেন এরম ব্যবহার করছি, আমি কি সিমরানের সাথে খারাপ ব্যবহার করছি, আমি তো বাচ্চাটাকে নিয়েই ব্যস্ত, এত কষ্ট করে বিল্লি হলো, অনির্বাণ আমার অবস্থাটা বুঝতে পারছে না, ওর জ্বর হয়েছে, ওকে ভালোভাবে রাখতে হবে, ওকে কত আদর যত্ন করতে হবে, সেসব তো দেখছে না। নাকি সিমরানের সাথে আমি সন্দেহ করছি অনির্বাণকে, আমি ঠিক বুঝতে পারছি না। এই বাচ্চা হওয়ার পর একটা সমস্যা দেখা দেয়, আমার কি সেই রকমই হচ্ছে, কি হলো আমার, আমি এত সন্দেহবাতিক হয়ে পড়ছি কেন। ওরা তো যা কথা বলার আমার সামনেই বলে, সিমরান আমাকে নিজেদের আড্ডায় ডেকেও নেয়, তাও আমি কেন সহজ হতে পারছি না। এদিকে ক্রান্তি ভাইকে জেরা করছে পুলিশ, আর উকিল আছেন বিচারক। ক্রান্তি ভাই খুব সহজভাবে বুঝিয়ে বলছে যে গরিব মানুষদের পাশে দাঁড়ায়, সবার কাছে হাত পেতে ভিক্ষে চায়, সকলকে দান করে, যারা দুস্থ কিংবা বিপদ আপদে পড়েছে, যাদের পাশে কেউ দাঁড়ানোর নেই, ক্রান্তি ভাই পাশে দাঁড়ায়। উকিলবাবু সেটা বিশ্বাস করছে না, বলছে আপনি কার কাছ থেকে এইসব টাকা পয়সা নেন। বলল লোকেদের কাছ থেকেই নিই, আমি আর কোত্থেকে পাবো। তখন বলেছে আপনি তো ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন, বললেন না কেন। বলল এই যে আমি গরিব একজন অবস্থাপন্ন লোকের ছেলে, সে আমার পাশে বসবে কেন, খুব ঝামেলার সৃষ্টি হয়েছিল, তারপর পড়াশুনোটা আমার আর হলো না, ওর মা বাবাকেও মেরে ফেলেছিল, এই নিয়ে আবার কোর্টে তুলকালাম। পিয়ালবনির ঘটনাটা কোথায় না বলে ক্রান্তি ভাইয়ের পড়াশুনো নিয়ে উঠে পড়ে লেগেছে। নীলুর সাথে কিভাবে আলাপ হলো সেইটা জানতে চেয়েছে। ভয় পাচ্ছে স্রোত আর ওর বন্ধুরা, বলছে যে উকিলবাবু নিশ্চয়ই ওদের সাথেও কথা বলে রেখেছে। তখন বলল নীলাঞ্জনের সাথে আলাপ হয়েছিল একটা ট্রেনে, ও যাচ্ছিল, ট্রেনে এত ধারে দাঁড়িয়েছিল যে আমি বলেছিলাম ধারে না দাঁড়াতে, জীবনটাকে কেন শেষ করে দেবে, জীবন শেষ করার হলে তো অনেক রকম পদ্ধতি আছে। এই করে ওর সাথে আলাপ হয়েছিল, তারপর ধীরে ধীরে একই সাথে থাকা, শেষ পর্যন্ত বিয়ে করা, আমার সাথে ও হাত মিলিয়েছিল, গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছে, কিন্তু বিশ্বাস করেনি এরা। ওরা বলেছে সোনার দোকান থেকে আপনি আর আপনার দল তুলে নিয়ে গেছিলেন নীলাঞ্জনাকে, স্রোতস্বিনী মুখার্জি খোঁজ করতে গেছিল ওর দিদির, তারাও বলেছে নীলাঞ্জনা দেবীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা খুব আটঘাট বেঁধেই কাজে নেমেছিলেন, যেখানে সিসিটিভি ফুটেজ ক্যামেরা ছিল না, আপনারা ক্রিমিনাল, এরকম করে দোষী সাব্যস্ত করছে, কিন্তু কোনো প্রমাণ নেই, কিছুতেই প্রমাণ করতে পারছে না। নীলুও ভাবছে আমার যেন ভয় করছে, যদি আমি না বাঁচতে পারি সব থেকে বিপদ হবে স্রোতের, স্রোত আমাদের মাঝে ঢুকে পড়েছে, আমার যা হোক হয় হোক, কিন্তু ও তো ছোট, ও আমাকে বাঁচানোর চেষ্টা করছে, ওরাও ভয় পাচ্ছে, কেউ যদি বেফাস কিছু কথা বলে দেয় তাহলেই শেষ। এদিকে দেখেছি কাজ করছিল অনির্বাণ, সিমরানকে ডেকে পাঠিয়েছিল, কিন্তু সিমরান আসেনি, বলছে কী ব্যাপার তুই আসছিস না কেন, বলছে আমি কেন আসবো, তুই যেরকম কাজ করছিস আমিও কাজ করছি। তখন বলল যে দেখ বানি, তুই কিন্তু ঠিক করছিস না রায়ের সাথে, তোর বাচ্চার এখন কত জ্বর তুই কি জানিস, বলছে না আমি জানি না, ওটা রায় জানে, বলছে তোর তো জানা উচিত, বাচ্চাটাকে নিয়ে সারাদিন রাই বসে আছে আগলে রাখছে, আর তুই কি করছিস,
তুই এখানে বসে আছিস, তোর কোনো দায়িত্ব নেই? বলছে দেখ, আমাকে এই নিয়ে কথা বলবি না। যতদিন না বাচ্চাটা হয়েছে আমি রায়কে পাহারা দিয়ে রেখেছি, ওয়ার্ক ফ্রম হোম করেছি, সারাদিন ওর সাথে থাকতাম, ছোট বাচ্চার মতো আমি ওকে আদর যত্ন করেছি। ও অস্বীকার করতে পারবে? বলছে ঠিক আছে, তুই তখন করেছিস, এখন কেন ওকে সময় দিচ্ছিস না? বাচ্চা হওয়ার পর মানুষের একটা হরমোনাল চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ইনসিকিউর ফিল করে, বাচ্চাকে নিয়ে সময় কাটায়। তোরও তো ওকে সাথ দেওয়া উচিত, কেন তুই করছিস না? বলছে না, তোকে নিয়ে কেন সন্দেহ প্রকাশ করছে, বাচ্চার কাছে যেতে দিচ্ছে না। বলছে দেখ, আমি আর ও দুজনে মিলে কথা বলছিলাম, আমি ঠিক সামনে নিতাম, আর তুই মাঝখানে ঢুকে গেলি, ওকে অসম্মান করলি। কোনো কি প্রয়োজন ছিল? কেন তুই করলি? ওকে বোঝার চেষ্টাও করছিস না। ওকে তো আমি ভুল বলতে পারবো না, মেয়েটা সত্যি খুব ভালো। এদিকে আন্টি রায়কে দু চক্ষে দেখতে পারে না। ওর সামনেই বলছে তোর আমার সম্পর্কের কথা, ছোটোবেলায় কত বন্ধু ছিলাম, তোর সাথে আমার যদি সম্পর্কটা হতো তাহলে কি হতো। রাইকে শুনিয়ে বলছে, এগুলো কি ওর ভালো লাগবে? অনির্বাণ সবটা শুনলো, বলছে তুই ওর কাছে যা, ওর সাথে কথা বল, ওকে সময় দে। কেন তুই আমার সাথে কথা বলবি? আর আমি তোদের মাঝে হঠাৎ করে ঢুকে পড়েছি, তোদের বাড়িতে থেকে যাচ্ছি। এটা যদি আমি হতাম, আমি তো তুলকালাম করতাম। রাই ভালো বলে সে কিছু বলছে না। অনির্বাণ বলল, তুই থাক। বলল না, আমি এখন থাকবো না, আমি ঘরে যাচ্ছি, তুই যা, রায়ের সাথে কথা বল। ওদিকে রাইও চিন্তা করছে যে আমি কেন এরকম ব্যবহার করছি, আমার মাথার মধ্যে অনেক চাপ হয়ে গেছে। ওদিকে নীলু, স্রোতেরও অবস্থা খুব টলমলো, স্বার্থ কী কাণ্ড করছে তার ঠিক নেই। এদিকে বাচ্চাটা সিমরান, আমার যেন জীবনটা ঘেঁটে গেছে। বিচারক বলেছেন যে পুলিশ অফিসার ওদের কেসটা নিয়ে লড়ছেন তাকে কাঠগড়ায় নিয়ে আসতে। উনি আবার সমস্ত ঘটনাটা বলেছেন যে পিয়ালবনিতে যে ডাক্তাররা গেছিল সেখানে স্রোতকে গুলি করেছিল এই ক্রান্তি ভাইয়ের দলেরই সদস্যা নীলাঞ্জনা, কারণ বোনের নাম ধরে ডেকেছিল। কিন্তু প্রথমে যখন আমরা জেরা করি স্রোতস্বিনীকে, উনি স্বীকার করেছিলেন ওটা ওর মেজদি ছিল। পরে উনি আর বলছেন না। আর ওনার হাজব্যান্ড আমাদের হয়ে অনেক কাজ করেছেন, উনি সাক্ষী দিয়েছিলেন। আর ওনাকে ডাকলে হয়তো উনি সাক্ষী দেবেন যে তার স্ত্রীকে তার শালি গুলি করেছিল। এরাও সব ভয়ে আছে মেজদি ভাইকে বাঁচাতে পারবে কি না। ক্রান্তি ভাইয়ের দলবলকে এরা কেউ ধরতে পারেনি, যেন দুজন মানুষকে ওরা তুলে এনেছে, কোনো প্রমাণ করতে পারছে না। কি করে প্রমাণ করবে সেটাও বুঝতে পারছে না। আদৌ কি এদের শাস্তি হবে না ছাড়া পেয়ে যাবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।